নমস্কার। বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ 26শে জুন নির্যাতন বিরোধী দিবসটিকে এক সপ্তাহব্যাপী উদযাপন করছে। আজ তৃতীয় দিন। আজকে নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন ডাক্তার অনিল সাহা, যিনি শ্রমজীবী হাসপাতাল, একটি স্বাস্থ্য আন্দোলন পশ্চিমবাংলার বুকে গড়ে উঠেছে, তার সম্পাদক। যে হাসপাতালের ওপরেও পুলিশের আক্রমণ হয়েছে, তিনি বলবেন নির্যাতন যখন হয় তখন চিকিৎসকের ভূমিকা এই বিষয়ে। তারপরে আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন দিল্লি নিবাসী শ্রীমতী আকশা আঘা, যিনি মূলত সমাজকর্মী এবং গবেষক এবং শিক্ষিকা। তার বিষয় হচ্ছে নির্যাতন এবং ভারতে নারীর অধিকার। আমি আশা করব আপনারা আগের দুদিন যেরকমভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, সেরকমভাবেই আজকের আলোচনাও আপনারা শুনবেন এবং আগামী দিনগুলোতেও ঠিক বিকেল 5টায় আমাদের অনুষ্ঠান দেখবেন। ধন্যবাদ। আমরা সবাই জানি যে 26শে জুন সারা পৃথিবী জুড়ে অত্যাচার বিরোধী দিবস বা টর্চার টিমদের উপর যে অত্যাচার, তার বিরোধী দিবস সারা পৃথিবী জুড়ে পালিত হয়। আমরা দেখেছি, আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় সমাজ জীবনে আমরা প্রত্যেকেই দেখতে পাই বিভিন্ন ধরনের অত্যাচার, এবং সেটা আমরা আমরা ডাক্তারি করতে গিয়ে আমরা আমাদের আউটডোর, আমাদের ইনডোরে বহু রুগী আমরা এরকম পাই, যাদেরকে পুলিশ দুম করে আউটডোরে নিয়ে আসে, অত্যাচারিত ভিকটিম আমরা দেখি। এবং এমন অবস্থায় নিয়ে আসা হয় যখন প্র্যাকটিক্যালি সেই পেশেন্টদের পরীক্ষা করার মধ্যে যথেষ্ট ভালো সময় আমাদের হাতে থাকে না। তার ফলে আমরা তার এই যে অত্যাচারিতের যে অধিকার, আমরা জানি যে অত্যাচারিতের অধিকার সমস্ত যত ইন্টারন্যাশনাল নিয়মকানুন আছে সে অনুযায়ী তাকে যে সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার রিপোর্ট পাওয়ার তার যে অধিকার আছে, সেই অধিকারকে আমরা ঠিক মতন রক্ষা করতে পারি না, আমরা ডাক্তারদের পক্ষে সম্ভব হয় না। এবং অনেক ক্ষেত্রেই একটা সাধারণ ওষুধ দিয়ে বা ইঞ্জেকশন, টিটেনাস ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আসলে যেটা সব জায়গায় আছে, এটা শুধুমাত্র বিভিন্ন ধরনের যে কনভেনশন, এর আগে বিভিন্ন ধরনের যে প্রোটোকল আছে, ইস্তাম্বুল প্রোটোকল, জেনেভা কনভেনশন, এমনকি সুপ্রিম কোর্টের যে রায় আছে, সেই রায় অনুসারে প্রত্যেকটি টর্চার ভিকটিম, যাকে অত্যাচার করা হয়েছে, তাকে তার অত্যাচারের পর যখন পুলিশ অ্যারেস্ট করছে, তখন সেই পুলিশের উচিত তাকে একটা অ্যারেস্ট মেমো দেওয়া, যেখানে সে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেখানে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে পুলিশ যাকে অ্যারেস্ট করছে, সেই পুলিশের ব্যাচ থেকে শুরু করে তার প্রত্যেকটি আইডেন্টিটি, তার টোটাল আইডেন্টিটি, এটা নিশ্চিতভাবে পরিষ্কারভাবে থাকা দরকার, যার মাধ্যমে জানতে পারে যে অ্যারেস্ট হচ্ছে যে তাকে কে অ্যারেস্ট করছে। 3 নম্বর যে তাকে ওই স্থানেই অ্যারেস্ট মেমো দিতে হবে, এবং তাকে সঙ্গে সঙ্গেই একজন ডাক্তারের কাছে, যে ডাক্তারটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের দ্বারা নির্বাচিত যে প্যানেল অফ ডক্টরস আছে, সেরকম কোনো ডাক্তার হতে হবে, তার মাধ্যমে তাকে পরীক্ষা করাতে হবে। অথবা যদি কাছাকাছি কোনো হাসপাতাল থাকে, তাহলে সেখানেও নিয়ে গিয়ে তাকে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করানো উচিত। এই পরীক্ষা করাতে পারার যে অধিকার, সেটা কিন্তু এই টর্চার ভিকটিমের সবসময় আছে। এই টর্চার ভিকটিমের অধিকার আছে, তাকে যে অ্যারেস্ট করা হলো, এই অ্যারেস্ট করার পরে সে তার কাছাকাছি কোনো নিকটজনকে সেটা জানাবে, জানানোর অধিকার তার আছে। এবং তার এটাও অধিকার আছে, তার যে উকিল, সেই উকিলকে
যদি তাকে যে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে সেই সময় পুলিশ সে উকিলকে সামনে রাখতেও পারে, এই অধিকারও তার আছে। এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই অধিকার তার আছে, 1996 সালের অর্ডার। এবং এখানে মাননীয় সুপ্রিম কোর্টের কথা যা বলেছেন, তিনি 10টি প্রায় নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে যে সে তার আইনজ্ঞকে ইচ্ছে করলে সঙ্গে রাখতে পারে এবং তার সম্পূর্ণ অধিকার আছে তাকে যে মেডিকেল এক্সামিনেশনে পাঠানো হচ্ছে তার সেই মেডিকেল এক্সামিনেশনের প্রত্যেকটা রিপোর্ট তার জানার অধিকার আছে। এবং সেই মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট যারা ডাক্তারবাবু লিখে দিচ্ছেন সেটা দুজনেই সই করবে, অর্থাৎ অ্যারেস্ট যে অফিসার সে সই করবে আর যে অত্যাচারিত অর্থাৎ টর্চার ভিকটিম সেও সই করবে। এই দুজনের সইয়েই কিন্তু দুজনের দুটো কপি হবে এবং একটা কপি এই অত্যাচারীদের কাছে থাকবে, একটা কপি পুলিশ অফিসারের কাছে থাকবে। এটা থাকতে হবে, তা এটা কিন্তু সেই অত্যাচারীদের অধিকার। এবার যখন একজন ডাক্তারবাবু একজন টর্চার ভিকটিমকে দেখলেন, তার এটা সুপ্রিম কোর্টের অর্ডার শুধু নয়, এটা জেনেভা প্রোটোকলও, সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটি টর্চার ভিকটিমকে একদম নিরপেক্ষভাবে তাকে সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার ফিজিক্যাল এক্সামিনেশন, তার সাইকোলজিক্যাল কন্ডিশন, বা সে যে সমাজ থেকে তাকে উঠে আসছে অর্থাৎ সে যে সামাজিক অবস্থানে আছে সেই সামাজিক অবস্থানের জায়গা থেকে তার সে কী অবস্থানে আছে, তার সোশিও ইকোনমিক কন্ডিশন কী, তার সেই সময় মানসিক অবস্থা কী, তাকে যখন তার টর্চার ভিকটিমের অ্যারেস্ট করা হলো তাকে কীভাবে অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একজন ডাক্তারের ইন্টারোগেশন প্রাথমিক ইন্টারোগেশনে থাকা দরকার। 2 নম্বর হচ্ছে সেই ডাক্তারবাবু যখন সেই টর্চার ভিকটিমকে এক্সামিন করবেন তিনি তার সমস্তভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে তাকে কীভাবে টর্চার করা হয়েছে, তাকে কে টর্চার করেছে, কীভাবে টর্চার করেছে, কখন টর্চার করেছে, কোন সময়ে টর্চার করেছে, এবং প্রত্যেকটা শব্দ কিন্তু নির্দিষ্ট এবং পরিষ্কারভাবে একদম মেডিকেল রেকর্ডে নথিভুক্ত হওয়া দরকার। এবং শুধু তাই নয়, তার যে ইঞ্জুরি তিনি পাবেন এই পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেকটা ইঞ্জুরি কিন্তু পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা দরকার। এবং এই ইঞ্জুরিগুলো সেই টর্চার ভিকটিমকে ভবিষ্যতে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, তাকে কতটা তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে ইনক্যাপাসিটেট করে দিতে পারে, তাকে কতটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে যেতে পারে, তার মানসিক অবস্থা ভবিষ্যতে কী হতে পারে, এই প্রত্যেকটাই কিন্তু ডাক্তারবাবুর উল্লেখ করা উচিত তার টর্চার রিপোর্টে। শুধু তাই নয়, সেই ডাক্তারবাবু যদি মনে করেন যে এই পেশেন্টের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছে তাহলে এই ডাক্তারবাবুর এই অধিকার আছে একজন সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিস্টকে ডেকে তার মানসিক অবস্থাকে অ্যাসেস করা। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট তার অর্ডারে বারবার বলেছে। কিন্তু আমাদের দেশে আপনারা সবাই জানেন, আমরা এটা জানি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, আমাদের এই শ্রমজীবী হাসপাতালে এর আগে বহু আক্রমণ নেমে এসছে। আমরা আসলে মূলত মানুষ নিয়ে কাজ করি, সাধারণ মানুষ নিয়ে, এবং সাধারণ মানুষদের উপর যে অত্যাচার বিভিন্নভাবে নেমে এসছে, সিঙ্গুরে আমরা জানি রাধারানী গাড়ি, তার উপর তাকে 2 বার রেপ করা হয়েছে এবং রেপ করার পরে সে আমাদের বেলুড় শ্রমজীবী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, এবং তাকে আমরা চিকিৎসা করেছি। এছাড়াও বহু টর্চার ভিকটিমকে আমরা বহুবার চিকিৎসা করেছি বেলুড় শ্রমজীবী হাসপাতালে, এবং আমাদের একটা ডিক্লারেশনই ছিল যে বেলুড় শ্রমজীবী হাসপাতাল টর্চার ভিকটিমদের সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা করবে, এবং এটা আমরা করে এসেছি। তাতে আমরা দেখেছি যে পুলিশ অনেক ক্ষেত্রে টর্চার ভিকটিমদের কী করেছে, টর্চার করার পরে তাকে অ্যারেস্ট করেছে, কোনো রকম অ্যারেস্টের মতো দেয়নি, এমনকি কাছাকাছি কোনো লোকজনের তাকে অ্যারেস্ট করা হয়েছে, এরকম একটা অবস্থা তৈরি করেছে। এবং তার 1 মাস পরে যখন তার দেহ থেকে সমস্ত ক্ষত মিলিয়ে গেছে তখন তাকে ডাক্তার দিয়ে এক্সামিন করানো হচ্ছে, যেখানে কোনো ক্ষত খুঁজে পাওয়ার কোনো জায়গা নেই। এবং যদি কোনো ক্ষত না খুঁজে পাওয়া যায়, স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন সবাই জানে, সেই আইনের ফাঁক গলে এই যে অত্যাচারী পুলিশ অফিসার তার কিন্তু খালাস পেয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের আইনের একটা সমস্যা। তো স্বাভাবিকভাবেই এই সত্যিকারে যদি আইনকে কাজ করতে হয়, যদি আইনিভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু জেনেভা প্রোটোকল, ইস্তাম্বুল প্রোটোকল, সুপ্রিম কোর্টের যে আইন প্রত্যেকটা মেনে নির্দিষ্টভাবে কাজ করা উচিত। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সত্যি সত্যি আমরা আইনের পথে যেতে পারবো এবং আইনি পথে এই টর্চার ভিকটিমদের চিকিৎসা করতে পারবো। এবং এ ব্যাপারে ডাক্তারদের রোল খুব গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তারবাবু যদি পরিষ্কারভাবে অত্যাচারকে বর্ণনা করেন তার এবং তার নির্দিষ্ট মানসিক অবস্থা, শারীরিক অবস্থাকে নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করেন, তার পরীক্ষার সময় এবং অত্যাচারের সময় নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করেন, অত্যাচারের দিন লিপিবদ্ধ করেন, তাহলে কিন্তু সেই অত্যাচারী কিন্তু অনেকটাই সুবিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি এটা না করা হয়, যত দিন যাবে তত কিন্তু অত্যাচারের ক্ষত মিলিয়ে যেতে শুরু করবে এবং যে অত্যাচারিত হলো এই অত্যাচারিত কিন্তু সুবিচার পাবে না। আমাদের দেশের আইনে এরকম ফাঁক গলে গলে বহু অত্যাচারী পুলিশ অফিসার, বহু অত্যাচারী রাষ্ট্রের বিভিন্ন যে যন্ত্র আছে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে,
কিন্তু আমি আশা করব যে ভবিষ্যতে মানুষ আরও বেশি সচেতন হবে এবং সচেতন হয়ে তার প্রত্যেকটা যে অধিকার, একজন অত্যাচারের যে অধিকার, সে অধিকার সম্বন্ধে সে সচেতন হবে এবং যদি যত সচেতন হবে তত কিন্তু আমরা বেশি বেশি করে এই অত্যাচারকে রুখতে পারবো। আমাদের একমাত্র আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই, তাহলে আমরা যদি প্রত্যেকটা জিনিসে আমাদের যে পুলিশ অফিসার অ্যারেস্ট করছেন বা রাষ্ট্র যে অত্যাচার নামিয়ে আছে তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমাদের সচেতনতাকে জাগাতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি এই অত্যাচার আমরা বন্ধ করতে পারবো। তাহলেই সত্যিকারের অত্যাচার বিরোধী দিবস পালন সার্থক হয়ে উঠবে। আপনারা এতক্ষণ আমাদের বন্ধু ডাক্তার অনিল সাহা তার বক্তব্য শুনলেন যে কীরকমভাবে নির্যাতিত মানুষকে চিকিৎসা করা, প্রয়োজনীয় নথিভুক্ত করা, এগুলি একজন চিকিৎসকের যে দায়িত্ব সেটা ভারতে এবং সারা পৃথিবীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা যে তার দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়টি শুনলেন। এখন আপনারা শুনবেন শ্রীমতী আকশা আঘা কীরকম আমরা দেশে বাস করছি, সেই দেশটিতে নারীর অধিকার কি সংবিধানে আছে এবং বাস্তব ক্ষেত্রে কি হচ্ছে, শুধু পশ্চিমবাংলা নয় সারা দেশ জুড়ে নারীরা কীরকমভাবে নির্যাতিত হচ্ছেন রাষ্ট্রের হাতে, তা তিনি তুলে ধরবেন। আসুন আমরা আকশার কথা শুনি। As part of this week-long observation of International Day in support of victims of torture, I want to talk about torture and women's rights. You know that India is the largest democracy of the world, and yet there are instances of torture which is antithetical to the very idea and essence of democracy. It becomes worse when this torture is perpetrated on the peripheral and on the most marginalized communities. One of the biggest challenges of issue of torture is fighting impunity and giving our solidarity to victims. There are countless number of them who are suffering silently in every corner of this country. My understanding of how torture is institutionalized comes from the experience of being part of a high-level fact-finding committee into the ongoing harassment of Masoom. As a researcher, I was part of the process and documented the indiscriminate killing and torture of people living in the border of Indo-Bangladesh in the state of West Bengal. Now, Masoom has been working for upholding human rights, and consequently they have faced a lot of attacks on them. They've intervened in the instances of torture by law enforcing agencies, specifically by the police and the BSF personnel, torture in the form of custodial violence, custodial torture, deaths, illegal detention, arrests, police firing, extrajudicial killings, false implication criminal cases, police inactions, forced eviction, and many kind of harassment and atrocities that were faced by common people. Now, when we went to these districts and interacted with most of the victims, we could easily see the socio-economic profile of the people who were most vulnerable because of these atrocities. Most of them belong to the scheduled caste, scheduled tribes, and minorities. And to add to the woes of the people, we know that most of them live in the densely populated border regions, and each of these districts had specific problems. They faced problems in terms of very acute economic challenges, and because some of them had lost their land to the river erosion. There were some who have been impacted by the closing down of tea estates. So these were vulnerable populations with whom the DHRMs of Masoom worked. Now, despite these economic challenges, in the face of these economic challenges, we have seen from many narratives that came from this fact-finding team that most of these vulnerable communities were mobilized by a nexus, a cross-border nexus of that moved that
conducted illegal cross-border movements and activities. Now, the carriers of this illegal movement are lower middle class living in rural, economically depressed area where people are desperate to make a living. And in such a situation, it would be travesty of truth to believe that illegal smuggling and trafficking can possibly thrive without the nexus of the state. And specifically certain section of the BSF personnel, local police, local leaders and smuggling syndicate. Now, these deprived people of the bordering villages are often coaxed into this nexus of smuggling. Now, while they are in this, they are into this trap and they have become mere agents to actually facilitate this kind of movement of goods and or people in terms of trafficking from one place to the other. We see that there were instances when they were caught, they were on the very spot they were shot down. And here then it becomes a question that despite the nexus that benefits from this kind of trafficking, and we have a lot of powerful people part of this nexus, we see the immediate vulnerable people who are the ones who actually carry these goods, smuggled goods into the other country. Now, many of these people had faced BSF wrath, who even sometimes opened fire, killed many of those vulnerable communities. Now, there have been also cases when I interacted with these communities that they were killed in BSF custody. Now, we know India's domestic laws allow only all means necessary in case a person attempts to use force to resist arrest. The law forbids causing death of a person who is not accused of an offence that is punishable by death or a life term. This only suggests the excessive use of force by BSF, and it has gone unchecked by government despite pressure and complaints by human rights organizations. This implies somewhere government believes it is justified to use lethal force against those suspected of being engaged in smuggling or other illegal activities. Now, this violates both national and international standards on the right to life and presumption of innocence which are applicable in India. Torture is prohibited by numerous international covenants such as Universal Declaration of Human Rights 1948, International Covenant on Civil and Political Rights 1975. India is a signatory to the Convention Against Torture and other cruel, inhuman and degrading treatment of punishment, which is normally known as United Nations Convention Against Torture, but yet has not ratified it. Now, it is an international human rights treaty under the review of United Nations that aims to prevent torture and other acts of cruelty. And it gives two-pronged definition that expands the scope to include both physical and mental torture. Even though India has never ratified this UN CAT convention, and it was necessitated that there was an accession to ICCPR. Now, accession means India promised to change its laws in order to abide by the conventions but cannot be held liable by an international court. Indian citizens, I think now is the time to need to pressurize the government to fulfill its promises to the international covenants and evolve laws that criminalize torture. The domestic laws to prohibit torture are inadequate despite the fact that torture inhibits Article 21, that is right to life. During this fieldwork, what I also realized is that most of the cases where clear cases were of how state perpetuated torture, but there was a very important thing that led to the impunity of state agencies. Like Section 197 of CRPC, it exempts the state agencies from criminal prosecution unless specific approval is granted by the Indian government to undertake a prosecution in a particular case. In case of BSF, actions on India-Bangladesh border that was observed while I was doing the research, while BSF personnel in theory are liable to be produced before an internal court for their conduct, and BSF claims that these courts prosecute those who commit crimes or violate the BSF Act, but there are no publicly known cases where BSF personnel were convicted of a crime for a violation of human rights. BSF is as an institution is failing to investigate the matter, failing to prosecute its own internal staff, and same in the case with what one can observe in the case of police. After analyzing all the complaints that were made by Masoom to NHRC, it emerged that Commission
also when it attempted to seek justice, and in the procedure to seek ensure justice, it seeks a report from the perpetrator, police and the BSF. This is usually biased, and accused are usually given a clean sheet in cases of human rights violations. Since it is a principle of natural justice that no one can judge a case in which they have an interest, it is imperative that an independent body must investigate such matters and perpetrators must be brought to justice. Indian democracy urgently needs to end this legal protection of security forces and civilian officials implicated in criminal offences. The impunity and unaccountability of BSF and the state police in cases of torture perpetrated by them make justice only more elusive and gives legitimacy to a culture of abuses, creating disenchantment among the people. Now, if we look at who are the victims of torture, if you just generally look at the entire ambit and you look at the profile of people who've been targeted, most of the victims belong to socially, economically deprived, culturally, lingual, religious and other minorities. Offenders belong to a section that is either part with the state agencies or operating in close nexus with them. Since state agencies enjoy legal immunity and therefore are powerful, the whole principle of equality before law gets defeated. Most victims of custodial torture are members of the most marginalized communities. Various studies done within Indian prisons have always concluded that majority of prisoners are Adivasis, Dalits or from other marginalized communities that are being criminalized. Their social and economic backwardness makes them vulnerable, being unable to defend themselves legally and financially. Now, within this group, women become doubly vulnerable. Special attention needs to be given to those women who are targeted because of their human rights activism. Women who were involved in struggles to protect the land, water and forests, those resisting the anti-people policies unleashed by the governments, were the worst affected in the prisons. While actively resisting the inhuman models of development, the women are implicated in fabricated cases forged by the protectors of law and order. Today, thousands of women are there in jails, not being treated like humans, held for false cases, being raped, tortured by police officials, and most of them belong to underprivileged sections of the society. One of the examples, Adivasi forest rights activist Sukalo Gond spent 45 days in jail sleeping on the bathroom floor, but she says that she was not that was not the worst pain she endured in prison. A member of Gond tribe, largely found in central India, she had to eat food infested with insects, drink contaminated water, share space with other women she did not know. Sukalo had to suffer trauma daily for 1.5 months because she was against an irrigation project in Sonbhadra district of UP. The Kanhar irrigation project was conceived more than 30 years ago and was taken up in 2014. It, however, soon led in trouble. And in April 2015, there was violent protest by villagers who feared displacement and contamination of this source of water. In this respect, one of the most heinous crimes that are committed against women is the custodial rape. And custodial rape is expressly recognized as an aggravated form of rape since 1984 by those officers in custody heading remand home by any public servant with women in their custody regarded as a form of rape carrying a more stringent punishment. As of 2013, rape by members of the armed forces, including paramilitary forces in areas of the deployment, has been added to this clause, making rape by those in office as an aggravated crime. But there are questions of executive sanctions because custodial torture implies that they are public officials, and there is what we call impunity or immunity provisions that in law there are protections and how these protections operate. We have to consider whether there are other provisions also that exist in law that help otherwise to enable torture like provisions of custodial confession or special powers that armed forces may have, so on and so forth. The women's movement we know in India began around the question of sexual violence in custody. It started with the rape of a tribal girl in Maharashtra who was raped by policemen and acquitted by Supreme Court. At this time, women's groups that were largely diverse then came together on this question of rape. So our relationship with the state at that moment was defined. And from that point, we've seen a gradual
changes to rape laws, and it goes up to the Justice Verma committee. In 2016, we see sexual violence as being recognized as an organized tool of the state, both through state and non-state actors. Several cases in various contexts highlight this. There is a case of Manorama in Imphal 2004, who was picked up, and by that time she was found she was brutally tortured, raped and killed. None of the narrative built around her makes any sense. Santosh Hegde Commission, Upendra Commission, all indicted Assam Rifles. That reactivated campaigns against APSPA in 2004 and the impunity that involves all kinds of detainment and killings. Manorama's case is clearly a kind of custodial torture. In many cases, you do not even know, you do not even have people survive to talk about it. There is a larger context also in which you have to understand the impunity how it operates. Impunity is built in certain places for different reasons. So in cases of Kashmir and Manipur, we see nationalism as the context, and it plays on this in this dynamics. In Chhattisgarh, it is development-related violence and interest of mining companies who wanted Soni Sori out of way. Soni Sori, we know that an Adivasi school teacher who later turned into a political tribal rights activist from Dantewada and Bastar, bore the brunt of an oppressive state police for years. She was tortured in jail, and finally Supreme Court ordered for her medical treatment. This is on record, and she has spoken about it. She has since been fighting for Adivasi rights against state-sponsored violence, and has been resisting against fake encounters and sexual violence in conflict zones in central India. Soni Sori was sexually tortured in the jail of Chhattisgarh. She was arrested in 2011 and charged with acting as a Maoist conduit. Accused police of often subjecting her to electric shocks to extract a confession. She wrote an open letter about her from the jail. Finally, she got a court order for her medical treatment, and later when she contested last election, we know that no matter how much she worked for it, it was used by all Naxalites as well as state to portray her as a raped woman. In another context, if we look at the conflict zone of Kashmir, beginning with Kunan Poshpora incident, when 4 personnel of Rajputana Rifles allegedly raped at least 23 women in Kashmir's twin villages of Kunan Poshpora. It was supposed to be a cordon and search operation to trace militants, but turned out to be blackest of nights of Kashmir, violence-ridden history. As per 2012 Jammu and Kashmir State Human Rights Commission report, the men in the villages were first ordered to come out of the houses and taken to a separate location. Then members of security forces who had turned, quote unquote, how the term is used, turned into beasts, forcefully entered these houses and gagged the mouths of victims and committed forced gang rape against their will and consent. Even minor girls as young as 8 years of age were not spared. Even now, when 29 years after Kunan Poshpora, Army still enjoys immunity for sexual violence. Some of these women who were allegedly raped are already dead. Some of them are still alive, and they are still waiting for justice. Similarly, Sopian's case in Kashmir in 2009, when 2 young women disappeared and their bodies were found in the little stream passed off with all kinds of rumors. So, very interesting, there was a recent report by Jammu and Kashmir Coalition of Civil Society in 2019, and they examined some 432 stories, and they explored the fate of individuals and communities subjected to indiscriminate and systematic perpetration of torture. Now, this report, titled Torture, Indian State's Instrument of Control in Indian Administered Jammu and Kashmir, and it aimed to expose what it calls the indiscriminate and systematic perpetration of torture. Now, out of all these cases, 24 cases were those of women and 27 were of minors. The report concludes that torture is inflicted indiscriminately against civilians, and worst impacted are women and minors and elderly. But it stipulates that these numbers, whatever they have got out, was still an underrepresentation, as many of those affected are in most of the times unwilling to openly talk about what they have gone through. Now, there is this impunity enjoyed by the administration, which is actively promoted by the law. Impunity becomes a tool and used as a weapon against community.
in society, impunity bleeds down to everyday life. Such cases impregnate fear in the society. Policemen like Ankit Garg were applauded by the government, who was responsible for Soni Sori's torture. So there is not only impunity, but there is also celebration of you when you are given a better position. There is impunity from law, impunity actively promoted by the state. Sexual violence is an important weapon to attack communities. It is meant to generate fear outside the space of law and custody. Now, in another context, if we try to understand how Dalit women are similarly attacked, or I'll say they face torture, it doubly perpetuates their vulnerabilities. We know that the plight of Dalit women, singularly positioned at the bottom of India's caste, class and gender hierarchies, largely uneducated and consistently paid less than their male counterparts. Dalit women make up the majority of landless labourers and scavengers, as well as a significant percentage of women forced into prostitution in rural areas or sold into urban brothels. As such, they come into greater contact with landlords and enforcement agencies than the upper caste counterparts. Their subordinate position is exploited by those in power who carry out their attacks with impunity. Now, a report by Human Rights Watch has documented the use of sexual abuse and other forms of violence against Dalit women as tools by landlords and police to inflict political lessons and crush dissent and labour movements within Dalit communities. In Lakshmanpur, Bihar, women were raped and mutilated before being massacred by members of Ranveer Sena in 1997. Tamil Nadu, women have been beaten, arrested and sometimes tortured during violent search and raid operations on Dalit villages in recent years. Like other Indian women whose relatives are sought by police, Dalit women have also been arrested and raped in custody as a means of punishing their male relatives who are hiding from the police. As a very young woman, they're forced into prostitution in temples under the Devdasi system. So cases that are documented by India's National Commission for Women, by local and national non-governmental women rights organization and by press reveal a pattern of impunity in attacks on women specifically. Dalit women fight structural marginalization and state and private actors escape punishment. In most cases, attacks were neither investigated nor prosecuted. There is legal impunity, there is state level impunity and there is social impunity. Now, in any way ahead, when a nation which is obsessed with the giving its armed forces unrestrained and unaccounted powers in the name of law and order and national security, it becomes imperative that we as a whole, as civil society, demand the ratification of the Convention Against Torture and Cruel, Inhuman, Degrading Treatment, known as the UNCAT by India as soon as possible, because this treaty commits parties to take effective measures to prevent an act of torture in any territory. It calls for a legislation. It calls for parties to train and educate the law enforcement agencies and other persons involved in custody and interrogation. So this whole edifice on which we can actually ensure that torture is reduced and there are people who are accountable, India's legal system has to come to terms with the United Nations Conventions Against Torture. Thank you.